ফার্স্ট কয়েন ওয়ার পাঞ্চ মার্ক সিলভার অ্যান্ড কপার কয়েন্স, একদম ঠিক। মহাজনপদের সময় যে প্রথম কয়েন দেখি পাঞ্চ মার্ক কয়েন, সিলভার এবং কপার দিয়ে তৈরি। দ্য মেইন ক্রপস অফ দ্য এজ অফ মহাজনপদা ওয়ার হুইট অ্যান্ড বার্লি। ঠিক আছে, বলছে মহাজনপদের সময় মুখ্য যে ক্রপস ছিল সেটা হচ্ছে হুইট অ্যান্ড বার্লি। ঠিক আছে, দেখি কি এবার যে স্টেটমেন্টটা দিয়েছে যে পিজিডব্লিউ ফেস ওয়াজ ফলোড বাই এনপিবিডব্লিউ ফেস, এটা আমি অলরেডি কভার করেছি, যেটা মহাজনপদের আমরা মেটেরিয়াল অ্যান্ড সোশ্যাল লাইফ সম্বন্ধে পড়েছি সেই ভিডিওটাতে। নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, এটা হচ্ছে মাটির পাত্র, আর পিজেডব্লিউ হচ্ছে পেইন্টেড গ্রে ওয়্যার। তো প্রথমে পেইন্টেড গ্রে ওয়্যারের ফেস আসে, দ্যাট ইজ হচ্ছে বৈদিক যুগ বা লেটার বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগে, তারপরে মহাজনপদের সময় থেকে আমরা নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যারের ফেস দেখি। তাহলে এটা কারেক্ট যে এরপরে এই ফেসটা আসে। আর এটা ভালো করে বোঝার জন্য তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, যেখানে আমি মহাজনপদের সময় সোশ্যাল এবং মেটেরিয়াল লাইফ নিয়ে ডিসকাস করেছি। পরের প্রশ্ন, দ্য ট্যাক্স ওয়াজ কালেক্টেড বাই সেনা নায়কা। সেনা নায়কা, এখানে বলছি সেনা, সেনা মানে কি হচ্ছে? সেনা মানে হচ্ছে আর্মি। তাহলে আর্মি আবার ট্যাক্স কি কালেক্ট করবে? এখান থেকে না, তাহলে নাম্বার 4 স্টেটমেন্ট ইজ রং। তাহলে এখানে দেখতে পাচ্ছি 4 এখানে আছে, চলবে না, অল অফ দিস চলবে না। তাহলে এখানে অনলি 1 and 3 কারেক্ট। 2 কেন কারেক্ট নয়? কারণ মহাজনপদের সময় মুখ্য যে স্টেপল ডায়েট এটা হয়ে গেছিলো কিন্তু প্যাডি, তো চাল, তাই চাল হচ্ছে সব থেকে প্রধান। এছাড়াও হুইট, বার্লি, বিভিন্ন মিলেটস, কটন, সুগার কেন চাষ হতো, কিন্তু যে প্রধান মেন ক্রপস ছিল প্যাডি। এগুলো সব কটা মেটেরিয়াল সোশ্যাল লাইফে কভার করা আছে, সেটা তোমরা দেখলে বুঝে যাবে। পরের প্রশ্ন, সেই সেম জিনিস ম্যাচ করতে দিয়েছে। মাগধার রাজধানী রাজগৃহা, আঙ্গার রাজধানী চাম্পা। তাহলে A = 3, B = 1, কোথায় কোথায় আছে? একমাত্র এই অপশানটাতে সি। কোশালার হচ্ছে কাশী বারাণসী, D = 2, আর C = 4। কোশালা হচ্ছে শ্রাবস্তি, তার মানে এখানে অপশানটা হচ্ছে সি। পরের প্রশ্নটা হচ্ছে, বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার ফেস। মানে মহাজনপদের সময় এখানে আমরা যেহেতু দেখি নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, অর্থাৎ এখানে উত্তর ভারতে যে মাটির পাত্র দেখা যেত মূলত কালো রঙের হতো এবং খুবই পলিশড হতো, গ্লসি সারফেস। তাই মহাজনপদের ফেসটাকে না নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যারের ফেসও বলা হয়ে থাকে। সেই সমস্ত কোন, মানে সেই রিগার্ডিং সেই ফেস সম্বন্ধে কোনগুলো ঠিক? প্রথমে কি বলেছে? রাইস ওয়াজ স্টেপল ডায়েট অফ নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার ফেস। একটু প্রথম আগের প্রশ্নটাই বললাম, হ্যাঁ তাহলে এটা ঠিক, ফার্স্ট স্টেটমেন্ট কারেক্ট। সেকেন্ড স্টেটমেন্ট, পিজেন্টস নো অ্যাবাউট প্যাডি ট্রান্সপ্ল্যান্টেশন। হ্যাঁ, এক্ষেত্রে আমরা প্রথমবার দেখি কি হয় যে পিজেন্টরা বা চাষি, এখানে পেজেন্ট মানে চাষি, তারা কিন্তু মানে প্রথম এমন নয় যে ছড়িয়ে দিয়ে চাষ করছে, এমন নয়, তারা প্রপার চাষ করতে শেখে। মানে প্রথমে এক জায়গায় চারা বের, যেটা হয় ধান গাছ থেকে ধানের গাছ বের করানো, তারপর বিভিন্নভাবে ধানের গাছগুলোকে পোতা। তাহলে প্যাডি ট্রান্সপ্ল্যান্টেশন সম্বন্ধে তাদের একটা আইডিয়া ছিল। Third statement, the northern black polished wire face marked at the beginning of second urbanization. হ্যাঁ, আমরা দেখছি নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যারের ফেস মানেই হচ্ছে মহাজনপদের ফেস, আর মহাজনপদের ফেসটাকে আমরা সেকেন্ড আরবানাইজেশন বলি, 6th century BC। কারণ প্রথম আরবানাইজেশন হচ্ছিল হরপ্পা সভ্যতা, তারপর বৈদিক সভ্যতা, আর তারপরে আসে আমাদের মহাজনপদ, অর্থাৎ নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যারের ফেস। আর নাম্বার 4, ব্রান্ড, ব্রিক্স অ্যান্ড রিংস ওয়েল ওয়্যার ইউজড ইন নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। তাহলে এখানে প্রত্যেকটা স্টেটমেন্টই কারেক্ট দেখাচ্ছে, দেখি কি হয়। আচ্ছা, ব্রান্ড, ব্রিক্স অ্যান্ড দ্য রিংস ওয়েল ওয়্যার ইউজড ইন নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। হ্যাঁ, এবার আমরা যদি দেখি ব্রান্ড ব্রিক্স, ঠিক আছে, মানে হচ্ছে পোড়া মাটির। যদি আমি দেখি প্রথম আরবানাইজেশনে যেটা হয়েছিল সেটা হয়েছিল হরপ্পা সভ্যতায়, সেই ক্ষেত্রে আমরা দেখি পোড়া মাটির ব্যবহার হয়েছিল। হরপ্পার পর কি সভ্যতা আসে? হরপ্পার পর আমরা দেখি যে আসে হচ্ছে বৈদিক সভ্যতা, আর বৈদিক সভ্যতা কিন্তু গ্রামীণ সভ্যতা ছিল। তাহলে এবার তারপরে আসে মহাজনপদ। তার মানে মহাজনপদের সভ্যতা আসার আগেই অলরেডি কিন্তু হরপ্পা সভ্যতাতে মানুষ পোড়ামাটির ব্যবহার শিখে গেছে। তাহলে সেখান থেকে আমি কমন সেন্স লাগিয়ে কিন্তু অ্যান্সারটা করতে পারতাম। তাহলে প্রত্যেকটাই কারেক্ট, এখানে অপশান এ। পরে আমাদের দুটো প্রশ্ন আছে। প্রথমটা কি হচ্ছে, ম্যাচ করতে দিয়েছে বিম্বিসারা কী জন্য পরিচিত ছিল? যে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স। হ্যাঁ, বিম্বিসারা তার 3টে স্ত্রী ছিল। প্রথম হচ্ছে কোশলা ডাইনেস্টি, দ্বিতীয় হচ্ছে চেলেন্না, যিনি চেতাকার কন্যা ছিলেন, লিচ্ছিবির সাথে সম্পর্ক তৈরি করেছিল, আর একটা তৈরি করেছিল হচ্ছে মাদারা কিং ছিল পাঞ্জাবে। তার মানে তিনি ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স তৈরি করতো। A কারেক্ট 1। তাহলে এখানে দুটোতে আমি A1 পাচ্ছি। B অজাতশত্রু তার অ্যাগ্রেসিভ পলিসির জন্য খুব বিখ্যাত ছিল, কারণ তিনি মগধের হরিয়াঙ্কা ডাইনেস্টির দ্বিতীয় সম্রাট ছিলেন, যিনি ভাজ্জি ডাইনেস্টিকে
অংশ করে, সেটা হচ্ছে মগধের। এছাড়াও তিনি কাশীকে কোশালার থেকে নিয়ে নেন, তাহলে বি এখানে হচ্ছে কি 2। আর উডিয়েন অজাতশত্রুর ছেলে, যিনি পাটলিপুত্র তৈরি করেছিলেন এবং তাকে রাজধানীও বানান। আর শিশুনাগা হচ্ছে মগধের যে রাজধানী ছিল গৃহরাজ বা রাজগৃহ, সেটাকে কিন্তু বৈশালীতে শিফট করেন। তাহলে এর অ্যান্সারটা 5-এর অ্যান্সারটা হচ্ছে এ। 5-এর অ্যান্সার হচ্ছে এ। 6-এর যে প্রশ্নটা ছিল বলছে, আচ্ছা 6-এর প্রশ্নটা আমরা করবো না, ঠিক আছে, এটা পার্সিয়ান ইনফ্লুয়েন্স। আমি সেই সময় যে পার্সিয়ান ইনফ্লুয়েন্স বা গ্রিকদের যে ইনভেশন হয়েছিল সেটা আগের ভিডিওতে ষোড়শ মহাজন পদের মধ্যে কভার করিনি, ওটা আমরা মৌর্য সাম্রাজ্য কভার করব। তাই এই যে কোয়েশ্চেন্সগুলো আসবে সেগুলোকে আমরা পরে করব। তাহলে এখানে 5-এর অ্যান্সারটা হচ্ছে এ, শুধুমাত্র মহাজন পদগুলো এবং মগধ সাম্রাজ্য আমরা কভার করব। তাহলে 5-এরটা এ, 6-এরটা আমরা করব না। 7, 8, আচ্ছা 7টা দেখি কি বলেছে। বলছে রিলিজিয়াস প্র্যাকটিস অফ দ্য পিপল অফ মহাজনপদা। দ্য পিপল ওয়ার্শিপড গডস ইন দ্য ফর্ম অফ ট্রিজ অ্যান্ড অ্যানিমালস, অর্থাৎ যে যদি বলতে পারি যে ভগবান, সেটা গাছ এবং পশুদেরকে ভগবান রূপে পুজো করতো। জেনারেলি পিপল বিলিভ ইন ব্রাহ্মণিক্যাল অর্ডার অ্যান্ড শূদ্রাস ওয়াজ এক্সপ্লয়েটেড। এই স্টেটমেন্টটা তো একদম রাইট। মহাজন পদের সময় যে আমাদের বর্ণাশ্রম ছিল এটা আরও বেশি রিজিড হয়ে যায়। শূদ্ররা ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের সেবা করতো, তাদেরকে ডিভিজাস বলতো, তাই এটা তো কারেক্ট। দ্য সোসাইটি ওয়াজ ক্লিয়ারলি ডিভাইড ইন্টু 4 বার্নাস, এটাও কারেক্ট। দেয়ার ইজ আ সাফিসিয়েন্ট এভিডেন্স অফ দ্য প্রিলেভেন্স অফ সতী সিস্টেম ইন দ্য আর সেল অফ গার্লস আর পুয়ার প্যারেন্টস। হ্যাঁ, আমরা দেখি মার্কেটে এটা বলা হয়েছিল যে গরিব লোকরা বা গরিব যারা ছিল মা বাবা, তারা তার মেয়েদেরকে বিক্রি করতো। তাহলে এখানে প্রত্যেকটা স্টেটমেন্ট কারেক্ট, কিন্তু এই যে ফার্স্ট স্টেটমেন্টটা দ্য পিপল ওয়ার্শিপ গডস ইন দ্য ফর্মস অফ ট্রিজ অ্যান্ড অ্যানিমালস, এটা একদম রং। কারণ আমরা দেখি মহাজন পদের আগেই আমাদের চলে আসে বৈদিক সভ্যতা, যেখানে আমরা দেবীর পূজা অর্চনা করতে শুরু করি। তাহলে এখানে বিটা রাইট, তাহলে 7-এর অ্যান্সারটা হবে বি। 8-এরটা করবো না, আলেকজান্ডার আমরা পরে মৌর্য সাম্রাজ্যের সময় পড়বো, এটা আমরা পরে পড়বো। 9, 10, হ্যাঁ 11টা আমরা করবো। দেখি 11-এ কি বলেছে। কোশালা সম্বন্ধে জিজ্ঞেস করেছে। কোশালা কিসের জন্য ফেমাস দেখি। কোশালা মাল্যাস, ভাজ্জিস অ্যান্ড বাদশা। বাদশা আমি বললাম যে বাদশা হচ্ছে ওই বাদশার যে রাজা ছিল উডিয়ান, যিনি ছিল মেজর হিরো অফ 3 মেজর ড্রামাস, 3টে ড্রামা বা নাটকে তিনি হিরো ছিলেন। উডিয়ান যে অবন্তী রাজা প্রদ্যোৎ মেয়ে বাসবদত্তার সাথে তার একটা লাভ অ্যাফেয়ার ছিল, তার জন্য 3টে লেখা আছে। একটা হচ্ছে ভাষার লেখা স্বপ্না বাসবদত্তা, হর্ষবর্ধনের লেখা রাস্তরঙ্গিনী প্রিয়দর্শা। তাহলে ডি কার সাথে ম্যাচিং হবে, 4-এর সাথে। তারপরে যেটা অপশানটা আমার হচ্ছে ভাজ্জি কি ছিল, আচ্ছা মাল্লা দেখি যে বুদ্ধা পাস্ট অ্যাস কুশিনারা। মাল্লা দুটো ছিল, একটা হচ্ছে কুশিনারার মাল্লা, একটা পাওয়ার মাল্লা। তো কুশিনারাতে বুদ্ধার মহাপরিনির্বাণ হয়, অর্থাৎ মৃত্যু হয়। এবার হয়েছে ভাজ্জিস আর একটা কোশালা। ভাজ্জি হচ্ছে মহাবীরা বিলং টু দ্য কনফেডারেসি অফ ক্ল্যান, আর কোশালা হচ্ছে বুদ্ধাস লুম্বিনী। এটাকে আমি আরেকবার বলে দিই, কোশালা যেটা আছে, কোশালা কিন্তু কাশী দখল করে নেয়। আর কোশালার মধ্যে যে শাক্য রিপাবলিক, অর্থাৎ গৌতম বুদ্ধ যে বংশের কপিলাবস্তু, সেটা কিন্তু কোশালার মধ্যেই পড়তো, ঠিক আছে। কোশালা দুটো ক্যাপিটাল ছিল, অযোধ্যা নদীর মাঝখান দিয়ে বয়ে গেছে। তো এখানে বুদ্ধার যে বার্থ প্লেস লুম্বিনী, এটা বুদ্ধার যে বার্থ প্লেস লুম্বিনী কপিলাবস্তু কোশালার মধ্যে আসতো। আর ভাজ্জির অনেকগুলো এরকম ছোটো ছোটো ক্ল্যান বা গোষ্ঠী ছিল, যেখানে দেখতে পাই ভাজ্জিতে আমাদের মাল্লাস ছিল, মরিয়াস ছিল, ঠিক তেমন যান্ত্রিকা ছিল। যান্ত্রিকা একটা ক্ল্যান ছিল, আর যান্ত্রিকা ক্ল্যানের যে চিফ ছিল তিনি মহাবীরের বাবা ছিলেন, তাই মহাবীর বাজ্জি থেকে বিলং করতো। তাহলে মাল্লাস এটা, কোশালা হচ্ছে 1, বাচ্চা 4, তার মানে ABCD 1, 2, 3, 4, 1, 2, 3, 4। পরের প্রশ্ন দেখি কি দিয়েছে, ম্যাচ করতে দিয়েছে। পাটলিপুত্র কিসের জন্য বিখ্যাত ছিল, এই যে ইমপ্রিঞ্জেবল and surrounded by 5 forts snow, water forts, Ujjain capital of Koshala, Sravasti capital of Avanti। চলে যাই, ক্যাপিটাল অফ কোশালা ছিল হচ্ছে শ্রাবস্তি, উজ্জয়ন ক্যাপিটাল ছিল কি আভান্তি। পাটলিপুত্র ওয়াটার ফোর্ট অ্যান্ড রাজগৃহা ইমপ্রিঞ্জেবল সারাউন্ডেড বাই 5 হিলস। রাজগৃহা বা রাজগিরি যেটা হচ্ছে মগধের প্রথম রাজধানী ছিল, সেটা মানে চারদিকে এরকম 5খানা পাহাড় দিয়ে ঘেরা ছিল, তাই জন্য খুবই সুরক্ষিত ছিল। পরবর্তীকালে অজাতশত্রুর যে ছেলে ছিল উডিয়ান, তিনি কি করেন, পাটলিপুত্রকে নতুন রাজধানী বানায়। পাটলিপুত্র তৈরি হচ্ছিল গঙ্গা
এবং সোন নদীর যেখানে সংযোগস্থলে, তাই এটাকে ওয়াটারফোর্ট, মানে এমন একটা পজিশন ছিল যে একদিকে গঙ্গার একদিকে সোন নদী যাওয়ার জন্য খুব সহজেই পাটালিপুত্রকে আক্রমণ করা যেত না। একটা সাধারণ ন্যাচারাল ফোর্ট বা দুর্গ হিসেবে কাজ করতো, জলগুলো বা নদীগুলো দুর্গের মতো কাজ করতো, তাই পাটালিপুত্রকে ওয়াটারফোর্ট বলে। তাহলে কোনটা কারেক্ট? A = 2, A = 2 মানে এটা সি অনলি, A 2, B হচ্ছে 3, সি হচ্ছে উজ্জৈন 4, তাহলে আমার অ্যান্সার হবে এখানে সি কারেক্ট। তাহলে 12-এর অ্যান্সারটা হচ্ছে সি। পরের প্রশ্ন দেখি, বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড মার্ক দ্য অপশন কারেক্ট ওয়ান। ঠিক আছে, আয়রন ইমপ্লিমেন্টস অ্যান্ড টেকনোলজি এইডেড ইন দ্য ডেভেলপমেন্ট অফ লার্জ কিংডম, একদম ঠিক। যে যখন মহাজনপদের সময় আসে আমরা দেখি আগে যে বৈদিক যুগে মানুষ এই সপ্তসিন্ধু অঞ্চলে পশ্চিম দিকে বসবাস করত, আর যখন মহাজনপদের সময় আসে ধীরে ধীরে এই অঞ্চলে বিভিন্ন মহাজনপদগুলো গড়ে ওঠে, কারণ এখানে চাষবাস, জল এবং বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে লোহার খনির কাছাকাছি ছিল, যার ফলে লাঙল তৈরি হলো, যুদ্ধাস্ত্র তৈরি করলো এবং বড় বড় কিংডম তৈরি করতে সাহায্য হলো। তাহলে নাম্বার 1 স্টেটমেন্ট কারেক্ট। সেকেন্ড, দ্য 4 মোস্ট পাওয়ারফুল মহাজনপদ কোশালা, বাদশা, অবন্তী, মাগধা। শেষে গিয়ে 4টে মহাজনপদই সব থেকে শক্তিশালী হয়েছিল। 3 নাম্বার কি বলেছে যে দ্য মহাজনপদাস ওয়ার মোস্টলি সিচুয়েটেড ইন দ্য নর্থ অফ ভিন্দাস, একদম ঠিক। ভারতের ম্যাপ এই মাঝখান দিয়ে বিন্ধ্য পর্বত গেছে, আর সমস্ত মহাজনপদ এখানেই অবস্থিত। শুধুমাত্র একটা মহাজনপদ আশাকা যেটা দক্ষিণ ভারতে অবস্থিত ছিল। তাহলে আমার থার্ড স্টেটমেন্টটাও কারেক্ট। তারপর কি বলছে কি দ্য পিপল নাও হ্যাড অ্যালিজেন্স টু জানপাদা রাদার দেন জানা, ভেরি গুড, একদম এটাও কারেক্ট। জানা মানে কি আগে মানুষ কী হতো, নিজেদের গোষ্ঠীকে বেশি প্রাধান্য দিত, যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর লোকরা, তার জন্য সেই গোষ্ঠীটাই সব থেকে ইম্পর্টেন্ট হতো। কিন্তু যখন তারা সেটেলড হলো, অ্যাগ্রিকালচার শুরু করলো, এক জায়গায় বসতি শুরু করলো, তাদের জন্য জমি খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। ঠিক আছে, তাই শেষে তারা জনপদটাকে প্রাধান্য দিতে শুরু করলো। জনপদ মানে যেখানে জন প্লাস পদ, মানে লোকদের পা যেখানে পড়ছে, অর্থাৎ সেটেলমেন্ট। তাহলে ফোর্থ স্টেটমেন্টটাও ঠিক, যে লোকরা শুধুমাত্র এখন নিজেদের গোষ্ঠীর কথা ভাবছে না বা তাদের প্রতি কি বলবে অ্যাকাউন্টেবল না, যে জায়গাটায় তারা থাকছে, তাদের যে এরিয়া সেটেলমেন্ট, সেটা হচ্ছে জনপদ, তার প্রতি অ্যালিজেন্স শো করছে। তাহলে যদি আমি 13-র অ্যান্সারটা দেখি, 13-র অ্যান্সারটা হচ্ছে সবকটা কারেক্ট। জিজ্ঞেস করেছিল ইনকারেক্ট, তাহলে দেখতে পাচ্ছি সবকটাই কারেক্ট। তাহলে অ্যান্সার হবে নান অফ দিস, মানে কোনোটাই ইনকারেক্ট না, সবকটাই কারেক্ট। পরে নাম্বার 4টা কি বলছে, দ্য ফাউন্ডার কিং অফ হরিয়াঙ্কা ডাইনেস্টি বিন্দুসারা ওয়াজ বিন্দুসারা আর বিম্বিসারা। এইখানে কি বিন্দুসারা ছিল না, বিম্বিসারা ছিল। তারপর কি বলেছে, যদি তার পরের প্রশ্নটা আমি দেখি, যে পরের স্টেটমেন্টটা, অজাতশত্রু অ্যাডেড বৈশালী টু হিজ কিংডম, নাম্বার 2 ইনকারেক্ট, কারণ বৈশালীকে অজাতশত্রু অ্যাডেড, আচ্ছা ইয়েস কারেক্ট। অজাতশত্রু যখন বাহ্যি দখল করে, আর বাহ্যির রাজধানী ছিল বৈশালী, তাহলে এটা কারেক্ট। থার্ড, শিশুনাগাস গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ওয়াজ ডিস্ট্রাকশন অফ পাওয়ার অফ অবন্তী। একটু আগেই বললাম অবন্তীকে দখল করে শিশুনাগা, যেটাকে আমরা মালবা নামে বলি। আর মহাপদ্মানন্দা টুক দ্য টাইটেল অফ একরাট, হ্যাঁ একরাট, যেহেতু তার অনেক বড় একটা স্ট্যান্ডিং আর্মি ছিল বলে, মানে এখানে কোনটা কারেক্ট, 2, 3, 4 কারেক্ট। 2, 3, 4 মানে অপশান সি কারেক্ট। 12-এর অ্যান্সার যেটা আমরা পেলাম সেটা পেলাম অ্যান্সার সি। 13-এর অ্যান্সার যেটা পেলাম সেটা হচ্ছে ডি, মানে এখানে প্রত্যেকটা অ্যান্সারই ঠিক ছিল। আর 14-এর যেটা অ্যান্সার পেলাম সেটা সি পেলাম। এবার 15, 16 দেখি। 15-এরটা কি বলেছে, মাগধার সাকসেসের পিছনে রিজন কে ছিল? মাগধার হাই ইনকাম অ্যান্ড অ্যাকাউন্ট অফ ফার্টাইল প্লেন্স অফ গঙ্গা, একদম মগধ হচ্ছে গঙ্গা নদীর একেবারে দক্ষিণে অবস্থিত, সোন নদী গেছে, তাই খুব ফার্টাইল জমি। ফার্স্ট ক্যাপিটাল অফ মাগধা রাজগৃহ ওয়াজ আ ওয়াটার ফোর্ট। ঠিক আছে, এবার কি বলছে, মগধর প্রথম যে ক্যাপিটাল ছিল রাজগৃহ, এটা কিন্তু স্টেটমেন্টটা ঠিক, যে মগধর যে প্রথম ক্যাপিটাল ছিল রাজগৃহ, কিন্তু পরের যে হাফ অফ স্টেটমেন্ট ওয়াজ রং, এটা ওয়াটার ফোর্ট ছিল না। রাজগৃহ যেটা ছিল তার চারদিকে 5খানা পাহাড় ছিল, ওয়াটার ফোর্ট তো পাটলিপুত্র, যেটা চারদিকে সোন এবং গঙ্গা নদী থাকার জন্য নদীটাই একটা দুর্গের মতো কাজ করছে। তাই এটার প্রথমটা ঠিক, অর্ধেকটা ঠিক, যে প্রথম ক্যাপিটাল রাজগৃহ, বাট কিন্তু এটা ওয়াটার ফোর্ট ছিল না, রাজগৃহ চারদিকে পাহাড় ছিল। তাই সেকেন্ড স্টেটমেন্টটা রং। তাহলে সেকেন্ড স্টেটমেন্ট কোথায় নেই? আচ্ছা, কি জিজ্ঞেস করেছে, কোশ্চেন কি, সাকসেসের পিছনে। তার পরেরটা জিজ্ঞেস করেছে কি,
তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সেকেন্ডটা আমার রং, তাহলে সেকেন্ড আমি যদি বাদ দিই তাহলে আমি এখান থেকে আমি অপশান পেয়ে যাচ্ছি যে এ অপশান। তারপরেটা দেখে দিই যে সেকেন্ড ক্যাপিটাল পাটলিপুত্র বললাম, স্ট্র্যাটেজিক পজিশন কনফ্লুয়েন্স অফ গঙ্গা সোন রিভার, অবভিয়াসলি গঙ্গা সোন নদী দেওয়ার জন্য সহজে নদী পেরিয়ে আক্রমণ করা সম্ভব হতো না, তাই ন্যাচারালি এটা একটা দুর্গের কাজ করতো নদীগুলো। পরের প্রশ্ন, দ্য আনঅর্থোডক্স ক্যারেক্টার অফ মাগধা পিপল টু এইডেড দ্য স্টেটস রাইজ রয়। একদম ঠিক, আনঅর্থোডক্স মানে কি রক্ষণশীল ছিল না, তাদের যে পুরনো ভাবনা সেগুলোর মধ্যে আটকে ছিল না। যেমন একটা উদাহরণ দিই যে সেই সময় বৈদিক কালচার তো খুব অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। আমরা দেখি পরবর্তী বৈদিক যুগে সমাজ অনেক বেশি রক্ষণশীল হয়ে গেছিলো, অনেক কিছু বাজে বাজে ট্র্যাডিশন আমরা দেখি, যেমন ভীষণ মাত্রায় পশু বলি দেওয়া, মেয়েদের সম্মান কমে যাচ্ছিলো, মেয়েদের সমাজে অবস্থা খারাপ ছিল। তো সেই সময় মগধ কি যে ভাবনাটা রক্ষণশীল ছিল না, এমনকি যেমন বৈদিক সময় বলা হতো যে নদী পার হলে ভালো না জাত যায়, কিন্তু মগধ সেটাকে মানেনি। তার ফলে কি হলো, নদীর মাধ্যমে সোন বা গঙ্গা নদীকে তারা ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করলো। এছাড়াও আমরা দেখি যে বিভিন্ন যে সেই সময় আনঅর্থোডক্স রিলিজিয়ান বুদ্ধিজম বা জৈনিজম মগধের আন্ডারে ফ্লারিশ করে। সেই সময় যে সম্রাট ছিল দুটো সমস্ত ধর্মকে সমান সুযোগ দিয়েছিল। তো কি হলো, বুদ্ধিজম এবং জৈনিজমের জন্য না মানুষের মধ্যে পশু বলি দেওয়ার ভাবটা কমে গেল। তো এখানে পশুপালন হলো, পশুপালন থেকে উন্নতি হচ্ছে, চাষবাসে উন্নতি হচ্ছে। আর একটা আমরা দেখছি জৈনিজমে কি হয়, বা জৈন ধর্মের গাছকেও প্রাণ আছে বলে ধরা হয়, আর তাদের প্রাণী হত্যা অনেক খারাপ। তাই যারা জৈন ধর্মাবলম্বী তারা কিন্তু অনেক সময় চাষবাসও করতো না, তো তাদের বেশি ইনক্লিনেশন ছিল হচ্ছে বাণিজ্য করতে। তাই একটা কোনো জায়গার উন্নতিতে বাণিজ্য অনেক বড় ভূমিকা পালন করে, তাই জন্য সেটা মগধের ক্ষেত্রেও করেছে। তাই আনঅর্থোডক্স ক্যারেক্টার তো রক্ষণশীল ছিল না, নতুন নতুন ভাবনা, নতুন নতুন জিনিসগুলো সময়ের সঙ্গে সঙ্গে তারা গ্রহণ করতে পেরেছিল। আর সেই কারণেই আমরা দেখি যে মগধে বিভিন্ন ধরনের আনঅর্থোডক্স যে রিলিজিয়নগুলো ছিল সেই সময়, মানে হিন্দু ধর্ম বা বৈদিক যে কালচার সেটা বাদে বুদ্ধিজম, জৈনিজম, আজীবিকা এগুলো ফ্লারিশড করে এবং সে মানে সম্রাটরা তাদেরকে সম্মানও দিয়েছে। তাহলে এখানে কিন্তু প্রথম যেটা রয়েছে 5-এর A 1, 3 আর 4 কারেক্ট। তারপরেরটা ম্যাচ করতে দিয়েছে, নিষ্কা মানে হচ্ছে কয়েন, নিষ্কা সাতমানা। গ্রামিনী মানে হচ্ছে ভিলেজ হেড, গ্রাম থেকে গ্রামিনী, ঠিক আছে। বেশাস মানে হচ্ছে যেখানে মার্চেন্ট স্ট্রিট, অর্থাৎ যেখানে শিল্পী আর বিভিন্ন বণিকরা থাকতো, যে রাস্তার পাশে তারা বসবাস করতো, মার্চেন্ট স্ট্রিট। আর একটা আয়ুক্তা মানে স্টেট অফিসার, অর্থাৎ রাজ্যের যিনি অধিকারী ছিলেন। তাহলে এখানে 5-এর অ্যান্সারটা আমি 15-এর অ্যান্সারটা আমি পেয়ে গেছি নাম্বার A। 16-এর অ্যান্সার যেটা ম্যাচিং করতে দিয়েছিল সেটা ম্যাচ করে আমরা পেয়েছি D। পরেরটা দিয়েছে ম্যাচ করতে কোন বংশের ছিল, যেমন মগধার সাথে আমি কাকে যুক্ত করতে পারি, বিন্দুসারা, তিনি মৌর্য সাম্রাজ্যের সময় ছিলেন। তাক্ষশিলার সাথে রাজা অম্ভি, আবান্তির রাজা প্রদ্যোত্তা, আর চেতির রাজা হচ্ছে শিশুপালা। এই 3টা কি ছিল, দ্য শুঙ্গাস ওয়ার সাকসেডেড বাই হারিয়াঙ্কাস, না, হারিয়াঙ্কাস প্রথম আসে, হারিয়াঙ্কাস ফার্স্ট, তারপরে আসে শিশুনাগা, তাহলে এটা রং। আর অজাতশত্রু ফট উইথ আলেকজান্ডার, না, অজাতশত্রুর সাথে আলেকজান্ডার যুদ্ধ করেনি। আলেকজান্ডার বিয়াস নদী পার করে ভারতের মূল ভূখণ্ডে পৌঁছায়নি, তিনি বিয়াস পাঞ্জাব পর্যন্ত সীমিত ছিলেন। তারপর এটা কি বলেছে, শিশুনাগাস গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ওয়াজ দ্য ডিস্ট্রাকশন অফ পাওয়ার অফ আবান্তি, একদম ঠিক, তিনি আবান্তিকে মগধ সাম্রাজ্যের অংশ করতে পেরেছিলেন। মহাপাদ্মানন্দা অ্যাকোয়ার্ড কলিঙ্গ, এটাও ঠিক, হাতিগুম্ফা ইনস্ক্রিপশনে এটাও লেখা আছে যে মহাপাদ্মানন্দা কলিঙ্গকে জয় করেছিলেন। তাহলে এখানে আমি যদি দেখি 18-এর যেটা হচ্ছে শুধুমাত্র জিজ্ঞেস করেছে কোনটা রং, তাহলে 1 and 2, এটা রং। 17-এর অ্যান্সার যেটা পেলাম এটা হচ্ছে A, 18-এর অ্যান্সারটাও A। এবার 19 and 20 দেখে নিই। বলছে বিম্বিসারা সেন্ড ইজ রয়্যাল ফিজিশিয়ান জীবিকা টু উজ্জৈন ফর হেল্পিং দ্য কিং আবন্তি হু ওয়াজ সাফারিং ফ্রম জন্ডিস, আমি মনে হয় অনেকবার 3বার বলে ফেলেছি, কারেক্ট। অজাতশত্রু ইন্ট্রোডিউস নিউ মিলিটারি উইপেন্স, হ্যাঁ, দুটো নতুন যুদ্ধাস্ত্র তিনি তৈরি করেছিলেন বৈশালী অর্থাৎ বেজ্জির এগেনস্টে লড়ার জন্য, রাথামুসাল আর মহাকান্টাকা। মাগধিয়ানস ওয়ার দ্য ফার্স্ট টু ইউজ এলিফেন্টস অন বিগ স্কেল, একদম ঠিক, মগধের চারপাশে অনেক জঙ্গল ছিল, সেখান থেকে যে হাতি পাওয়া যেত, তারা প্রথমবার যুদ্ধক্ষেত্রে বড় মাপে এটা ব্যবহার করে। মহাপাদ্মানন্দা ডিফিটেড উডিয়ান,
মহাপদ্মনাথের সাথে উডিয়ানের কোনো সম্পর্ক নেই। উডিয়ান ছিল হরিয়াঙ্কা ডাইনেস্টির। হরিয়াঙ্কা ডাইনেস্টি অজাতশত্রুর ছেলে। তারপরে আসে শিশুনাগা ডাইনেস্টি, শিশুনাগা কালাশোকা, তারপরে মহাপদ্মনন্দ আসে। তাহলে অপশান 4 ইনকারেক্ট। তাহলে কারেক্ট হচ্ছে কি 1, 2 and 3। পরেরটা কি বলেছে যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য সোশ্যাল লাইফ অফ প্রিমোরিয়ান, মানে মহাজনপদের সময় বলছে। দ্য লিগাল অ্যান্ড সোশ্যাল সিস্টেম ওয়াজ পার্শিয়ালি বায়াসড এগেইনস্ট শূদ্রাস, একদম ঠিক। প্রথমবার যদি আমরা লিগাল সিস্টেম দেখি, ক্রিমিনাল বা সিভিল ল, সেই সময় দেখতে পাওয়া যায়, কিন্তু এটা শূদ্রার এগেনস্টে বায়াস ছিল। মানে যদি কোনো একটা দোষ ব্রাহ্মণরা করতো তার জন্য তারা খুব কম পানিশমেন্ট পেত, কিন্তু সেই যদি একই ভুল শূদ্ররা করতো তাদের পানিশমেন্টটা কিন্তু একটু ভয়ঙ্কর হতো। তাহলে বায়াস ছিল পার্শিয়ালি, ন্যায় বিচার ছিল না। উইমেন ওয়ার হাইলি রেসপেক্টেড অ্যান্ড এনজয় কনসিডারেবল ফ্রিডম, একদমই নয়। উইমেনদের যে ফ্রিডমটা কমে গেছিলো, যেমন আমরা দেখি এমনকি যে সমস্ত রিপাবলিক ছিল, অর্থাৎ যেগুলো রাজতন্ত্র থেকে মূলত ভালো ছিল, যেখানে অলিক্রেসি ছিল, গণতন্ত্র ছিল, সাধারণ লোকরা ঠিক করতে পারতো কীভাবে রাজ্য চলবে, সেখানেও কিন্তু মহিলারা পরিষদের অংশ ছিল না। এমনকি যদি দেখি আমরা মহিলাদের সাবঅর্ডিনেশন বেড়ে যায়, মহিলাদের থেকে ছেলের প্রাধান্য বেশি ছিল। তাহলে সেকেন্ড স্টেটমেন্টটা কিন্তু রং, যে মহিলাদের খুব ভালো একটা পজিশন ছিল তা নয়। তারপরে নাম্বার 3 স্টেটমেন্টটা ছিল দ্য পপুলার অ্যাসেম্বলিস অফ সভা সমিতি লজের ইম্পর্টেন্স, একদম ঠিক। আমরা যে কি বৈদিক সময়ে যে সভা বা সমিতি ছিল, যেখানে সাধারণ মানুষরা জড়ো হয়ে সিদ্ধান্ত নিত কী করবে, রাজাকে সেই মতো উপদেশ দিত, সেটা সম্পূর্ণভাবে তার যে ইম্পর্টেন্সটা বা গুরুত্বটা তাদের নষ্ট হয়ে যায়। তার পরিবর্তে আসে পরিষদ, যেটা সাধারণত মূলত ব্রাহ্মণরাই সেখানে ছিল এবং তারাই রাজাকে অ্যাডভাইস দিত। আর নাম্বার 4, the polity and social life of Ganasanghas was not as rigid as the kingdom, obviously। যে আমি যদি দেখি যে গণসংঘগুলো যেগুলো ছিল, যেগুলো অলিক্রেসি, রিপাবলিক, গণতন্ত্র, রাজার ক্ষমতা সেখানে তেমন অতটা ছিল না, সাধারণ মানুষরা পরিষদে একসাথে বসতো, সিদ্ধান্ত নিত কী হবে কী হবে না, তাদের যে পলিটিক্যাল বা সোশ্যাল লাইফটা ছিল অতটা রিজিড ছিল না। আর এই জন্যই আমরা দেখি যে দুটো আনঅর্থোডক্স সেই সময় যারা ব্রাহ্মণিক্যাল বা ঋগ্বৈদিক যুগে যে সমস্ত বাজে জিনিসগুলোকে চ্যালেঞ্জ করতে বলেছিল, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, দুটো কিন্তু গণসংঘ থেকে আসে। বুদ্ধিজম আসে কপিলাবস্তু কি ছিল, কোশালার মধ্যে গণসংঘ ছিল। আর জৈনিজম আসে কি থেকে, জৈনিজমের জান্তিকা ক্ল্যান, জান্তিকা হচ্ছে বাজ্জিতে যে 9টা ক্ল্যান ছিল তার মধ্যে একটা, কারণ তাদের পলিটিক্যাল সোশ্যাল লাইফ অনেকটা রিজিড ছিল না, তেমন রক্ষণশীল ছিল না, উদার ছিল, ভালো ভাবনা ছিল, লিবারেল থট ছিল। তাই এখানে কিন্তু নাম্বার 2টা যেটা আছে যে উইমেনদের পজিশন ভালো, এটা বাদে প্রত্যেকটাই কারেক্ট, মানে 1, 3 and 4 প্রত্যেকটাই কারেক্ট। 1, 3 and 4 কারেক্ট মানে হচ্ছে বি অপশান কারেক্ট। তাহলে 9-এর যে অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে এ কারেক্ট, আর 20 বি কারেক্ট। আজকে আমাদের অ্যানালাইসিস মহাজনপদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল এখানেই শেষ হলো। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর তোমরা নিজে থেকে এরকম এমসিকিউ যদি প্র্যাকটিস করতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন করো, যার লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর মহাজনপদের উপর যে 3টে ভিডিও বানানো হয়েছে সেটার লিঙ্কও ডেসক্রিপশানে থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিয়ে তারপর এই অ্যানালাইসিস ভিডিওটা দেখলে বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।